আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে র্যাব, পুলিশ, ৩০ জুন পর্যন্ত মাঠে থাকছে সেনাবাহিনী। উত্তরাঞ্চলে কমেছে বেশ কিছু নদ নদীর পানি। রংপুরের দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে আবারও ভাঙন। রাজবাড়ীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু, শতাধিক বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ। আমন্ত্রণ দেশ 24-এ, আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শাহরিয়ার। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ এন্ড ফিটিংস। বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচির আহ্বান, বিচ্ছিন্নভাবে মিছিলের চেষ্টা। এসবের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে কোনো ধরনের অরাজকতা ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ৩০ জুন পর্যন্ত ঢাকা সহ ৬ জেলাতে মোতায়েন থাকবে সেনাবাহিনী। ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাবেশ ও মিছিলের ঘোষণা দেয় কার্যক্রম নিষিদ্ধ। নাশকতার শঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন অবস্থায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও ফরিদপুরে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ৯ দিন মাঠে থাকবে সেনাবাহিনী। আমরা মনে করেছি কোন কোন জায়গায় তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, আমাদের ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে আমরা সেটা করছি। এখন যেটা আমরা কয়েকটা জায়গায় ডিপ্লয় করতে যাচ্ছি সেটার সাথে ওই পরিস্থিতির কোনো মিল নাই। এটা ইনএইড টু সিভিল পাওয়ার। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে কোনো ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা এড়াতে রাজধানীতে ১৮,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বক্ষণিক প্রস্তুত থাকবে ১৫টি বিশেষ কুইক রেসপন্স ইউনিট। ৪টি কন্ট্রোল রুমে বেশ কিছু পর্যাপ্ত ফোর্স আমরা রেখেছি, যারা যে কোনো ক্রাইসিস মোমেন্টে দ্রুত রেসপন্ড করতে পারবে। সর্বমোট আমরা ১৮,০০০-এর মতো বা অধিক অফিসার ফোর্স নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হবে এবং পুলিশ কমিশনার মহোদয় থেকে শুরু করে ঊর্ধ্বতন সকল কর্মকর্তা মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এছাড়া কাউন্টার টেররিজম ইউনিট, গোয়েন্দা পুলিশ সহ বেশ কয়েকটি টিম সতর্ক অবস্থায় থাকবে সারা দেশে। নিরাপত্তা না বিঘ্নিত হয় সে বিষয়ে সচেষ্ট থাকবে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলার শঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং তারা বলছে যে সারা দেশে অরাজকতা এবং নাশকতা সৃষ্টি হতে পারে। এ নিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে এবং গোপালগঞ্জ থেকে সহকর্মীরা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে, যুক্ত হচ্ছেন ইবেন মীর। ইবেন মীর, আজকে থেকেই তো সেনা সদস্যরা মাঠে নামার কথা, তারা নেমেছেন কিনা আর সিএমপির প্রস্তুতি কেমন দেখছেন? শাহনাজ, যেহেতু আসলে সিদ্ধান্ত হয়েছে সে জায়গায় সেনা সদস্যরা মাঠে নামায়, পাশাপাশি টহল কার্যক্রম সব কিছুই শুরু করার কথা রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত আমাদের নজরে এখন পর্যন্ত পড়েনি। তবে সেটি আসলে সন্ধ্যা গড়ালে হয়তো সেই চিত্র আমরাও পাবো। আর এছাড়া অন্যান্য যে বাহিনী সদস্যরা রয়েছে তারা তাদের যে নিয়মিত কার্যক্রম সেটি অব্যাহত রয়েছে। পুলিশের পক্ষ থেকে পুলিশের নিয়মিত টহল যে কার্যক্রম সেটি রয়েছে, থানা পুলিশের যে তল্লাশি সেটি অব্যাহত আছে। এছাড়া আগামীকালকে ঘিরে কোনো ধরনের বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে কিনা, কত সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে সে বিষয়ে সিএমপির পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে তেমন কোনো তথ্য গণমাধ্যমকে জানানো হয়নি। আর নিয়মিত যে কার্যক্রম সেটি অব্যাহত রয়েছে। তবে স্থানীয়দের যে জনসাধারণ রয়েছে তাদের মাঝে আমরা তেমন একটা আসলে যে কোনো ধরনের শঙ্কা সেটি আসলে আমরা দেখছি না। তারা তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ বলছেন আসলে যেহেতু ৫ আগস্টের সময় আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তারা তাদের যে কার্যক্রমের কারণে ৫ আগস্ট ঘটেছিল তখনই আসলে দেশের মানুষ আসলে তাদের উত্তর দিয়েছে। সেই জায়গায় আসলে তাদের কার্যক্রমকে ঘিরে মানুষের মধ্যে অন্তত কোনো ধরনের শঙ্কা নেই। বাকিটা আসলে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মাঠে কতটুকু নামে কতটুকু নৈরাজ্য সৃষ্টি করে সেটি আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে মোকাবেলা করে সেটি এখন দেখার বিষয়। শাহনাজ।
জি ইবেন মীর, আপনাকে ধন্যবাদ। এবার যাব গোপালগঞ্জে, যুক্ত হচ্ছেন বাদল সাহা। বাদল সাহা, 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে গোপালগঞ্জের মানুষজন কি বলছেন, সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, সেনাবাহিনী কি মাঠে নেমেছে কিনা? শাহনাজ, আপনি হয়তো জানেন যে গোপালগঞ্জ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত, কারণ বিগত নির্বাচনগুলোতে কিন্তু এখানে এককভাবেই কিন্তু তারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের প্রার্থী। যেহেতু আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই কারণে কিন্তু এই জেলায় যাতে কোনো ধরনের কোনো নাশকতা না ঘটে, সে কারণে কিন্তু গোপালগঞ্জ এবং ঢাকাসহ 6 জেলায় কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে জেলা প্রশাসন সূত্র আমাদেরকে জানিয়েছে যে যশোর সেনানিবাস থেকে সেনাবাহিনী গোপালগঞ্জে আসবেন, তবে এখন পর্যন্ত কিন্তু তারা গোপালগঞ্জে পৌঁছান নাই। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে সন্ধ্যা নাগাদ হয়তো তারা এই গোপালগঞ্জে তারা পৌঁছাবেন। শুধু আসলে সেনাবাহিনী নয়, এই জেলার যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয়, সেজন্য কিন্তু গোপালগঞ্জের যে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে, সেই মোড়ে কিন্তু পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে যে অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারাও কিন্তু বিশেষ নজর রাখছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে এখানকার যারা জনগণ বা সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু বলছে যে যেহেতু এটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত, সে কারণে কিন্তু নেতাকর্মীরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তারা মিছিল মিটিং করতে পারে। কারণ এর আগেও কিন্তু গোপালগঞ্জের বেশ কিছু স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এবং তারা কিন্তু মহাসড়কে টায়ার জ্বালিয়েছে। ফলে কিন্তু পুলিশ প্রশাসন এই বিষয়টিকে কিন্তু বিশেষ নজরে রেখে কিন্তু একেবারে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটি কিন্তু তারা একেবারে যে নিরাপত্তা যে চাদর, সেই চাদরে কিন্তু তারা ঢেকে ফেলার কার্যক্রম চালাচ্ছে। সব মিলিয়ে গোপালগঞ্জে কিন্তু এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর। শাহনাজ। জি বাদল সাহা, আপনাকে ধন্যবাদ। এবার যেতে চাচ্ছি রফিকুল ইসলাম খানের কাছে, যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে। রফিকুল ইসলাম খান, 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক রয়েছে সরকার, এই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিচ্ছে। গাজীপুরের পরিস্থিতি কেমন জানাবেন? বিকাল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকালই কিন্তু গাজীপুরে আসলে যুবলীগের পক্ষ থেকে একটি মিছিল করা হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, এবং সেই মিছিল থেকে পুলিশকে কিন্তু তারা পুলিশকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছে এবং তাদেরকে আসার জন্য অনুরোধ করেছে। এবং গতকাল যখন আওয়ামী লীগের এবং যুবলীগের মিছিল হয়েছে, সেই মিছিলকে সারা দেশে যে 6টি জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে গাজীপুর রয়েছে। তাছাড়া আমরা বিগত সময় যেটি দেখেছি, আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু গাজীপুরকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে দাবি করে আসছে। অর্থাৎ গাজীপুরে সবসময় আওয়ামী লীগের একটি শক্তিশালী অবস্থান ছিল, যে কারণে তারা গাজীপুরকে আসলে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে মনে করে আসছিল। এবং আগামীকালও কিন্তু আওয়ামী লীগের কোনো অপ্রীতিকর ঘটনা অথবা মিছিল সমাবেশ হতে পারে, পরিস্থিতি ঘটে, এমন কোন কার্যক্রম চালাতে পারে, সেই লক্ষ্যে মূলত জেলা প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী, জেলা পুলিশ, এমনকি বিজিবি থাকবে। সেনা সদস্যদের কোথাও দেখতে পাইনি। জেলা প্রশাসন যেটি জানিয়েছেন, সাভার থেকে মূলত সেনার জি রফিকুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। এবার আহসান সাদিক যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ থেকে। আহসান সাদিক, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে দেশে অরাজকতা এবং নাশকতা ঠেকাতে সরকার প্রস্তুত রয়েছে। নারায়ণগঞ্জে যারা স্থানীয় আওয়ামী লীগ রয়েছেন, তারা কি বলছেন, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাবেন। শাহনাজ, 6টি জেলায় যে সেনা মোতায়েন হয়েছে সেই অংশ হিসেবে কিন্তু নারায়ণগঞ্জ রয়েছে। তো জেলা প্রশাসন যেটি আসলে জানাচ্ছেন যে আসলে মূলত যে নারায়ণগঞ্জ একটি জনবহুল শহর, আইন শৃঙ্খলা বাহিনী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সংগঠনের কার্যক্রম সবকিছু মিলিয়ে তাদের কাছে যে এক ধরনের আইন শৃঙ্খলার যে শঙ্কা একটি মেসেজ রয়েছে, তা সে তো মূলত এটির কারণে কিন্তু নারায়ণগঞ্জে যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তারা যেটি জানাচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু যে নারায়ণগঞ্জের সড়কে সেনাবাহিনীর কিন্তু উপস্থিতি দেখা যায়নি। তবে জেলা প্রশাসন বলছেন যে নারায়ণগঞ্জে সেনাবাহিনী দায়িত্ব যারা রয়েছেন তারা কিন্তু শীঘ্রই নারায়ণগঞ্জে এসে পৌঁছাবেন। এবং এই ক্ষেত্রে আরেকটি তথ্য তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আসলে কত প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হবে নারায়ণগঞ্জে। এই বিষয়টি আসলে তারা পরিষ্কারভাবে বলতে পারেনি। তবে হয়তোবা সময় গড়ার
সাথে সাথে নারায়ণগঞ্জে যে সেনাবাহিনী সেই উপস্থিতি নারায়ণগঞ্জে দেখা যাবে এবং এটি কিন্তু আগামী 30 জুন পর্যন্ত নারায়ণগঞ্জে কার্যকর থাকবে বলে তারা জানাচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত যে নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে। তো বলা যায় এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। শাহনাজ। জি আহসান সাদিক, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আহসান সাদিক। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সারা দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। বৃষ্টি না থাকায় উত্তরাঞ্চলের তিস্তা সহ বেশ কিছু নদ নদীর পানি কমেছে। রংপুরের মহিপুরে আবারও ভাঙন দেখা দিয়েছে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। এর মধ্যে মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের বাঁধের 130 মিটার নদী গর্ভে বিলীন হয়েছে, বাকিটা ভাঙন হুমকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বৃষ্টি কমে যাওয়াতে উত্তরাঞ্চলের নদ নদীতে আগের থেকে পানি কমেছে। এমনটি অব্যাহত থাকলে বন্যার শঙ্কা আপাতত নেই। বৃষ্টি কমে যাওয়াতে সিলেট অঞ্চলেও উন্নতি হচ্ছে পরিস্থিতি। আবহাওয়া অফিস জানিয়েছে মেঘালয়ে বৃষ্টিপাত বাড়লে ফের পাহাড়ি ঢল নামবে, এতে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পানি নেমে যাওয়াতে ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন। এ বিষয়ে খবরাখবর জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এয়ার জুয়েল। বলা হচ্ছে যে সিলেটও নদ নদীর পানি কমেছে, পিকনিক স্পটগুলো যেখানে রয়েছে সেগুলোর কি অবস্থা, সেখানে কি পর্যটকরা যেতে পারছেন কিনা? শাহনাজ, সুনামগঞ্জে কিন্তু গতকাল রাত থেকেই বৃষ্টিপাত হয়নি এবং আজকে সারাদিনে কিন্তু বৃষ্টি নেই। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, যার কারণে কমতে শুরু করেছে সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি এবং যেহেতু পাহাড়ি ঢলও আজকে দেখা যায়নি, যার কারণে কিন্তু নদ নদীর পানি যে বৃদ্ধির একটি সংখ্যা ছিল সেটাও কিন্তু কেটে গেছে। আর আপনি যে কথাটি বলেছেন, গতকাল কিন্তু সুনামগঞ্জ তাইপুর যে সড়ক, যেই সড়ক দিয়ে আসলে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর নীলাদ্রি সহ একমাত্র সড়ক পর্যটন যারা আসেন দর্শনার্থী তাদের জন্য, কিন্তু গতকাল সেই সড়কটি ডুবো ছিল বৃষ্টি এবং পাহাড় হলে। সেটিও আজকে রাতে বৃষ্টি না হয় আজকে সারাদিনই কিন্তু সেই সড়কটাও আসলে যান চলাচল স্বাভাবিক ছিল। তো বলা যায় যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হয়নি, নদ নদীর পানিও তেমন একটা বাড়েনি এবং সীমান্তের যেসব এলাকা লোকালয় যেসব পানি প্রবেশ করেছিল সেই পানি নেমে যাওয়ায় অনেকটা স্বস্তিতে এই অঞ্চলের মানুষজন। তারপর পানি উন্নয়ন কর্মকর্তা বলেছেন আগামী 48 ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটি ভারী বৃষ্টিপাত নয়, হালকা বৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে পর্যটন স্পটগুলো যেগুলো আছে সেগুলো এখনো স্বাভাবিক রয়েছে, যেহেতু সড়কটা এখনো গতকাল যে সড়ক ডুবেছিল সেই সড়ক কিন্তু পানি নেমে যাওয়ায় একটা যান চলাচল স্বাভাবিক হয়েছে। এছাড়াও সুনামগঞ্জে যেসব সীমান্তের নিম্নাঞ্চল পানি লোকালয়ে পানি প্রবেশ করে সেগুলো নেমে গেছে। তবে এখন পর্যন্ত বলা যায় আবহাওয়া যেহেতু অনুকূলে, বৃষ্টিপাত হয়নি এবং সীমান্তের যে চেরাপুঞ্জি এবং মেঘালয়ে যে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল সেটিও কিন্তু নেই, যার কারণে এই বৃষ্টিপাত না থাকায় উজানের ঢলও আসেনি। সে সব মিলিয়ে বলা যায় যদি এই আবহাওয়া অব্যাহত থাকে, বৃষ্টিপাত না হয় এবং চেরাপুঞ্জিতে এবং ভারতের মেঘালয়ে যে বৃষ্টির সম্ভাবনা সেটি না থাকে, তাহলে সুনামগঞ্জের আপাতত কোনো বন্যার শঙ্কা নেই। যদিও পানি উন্নয়ন কর্মকর্তা বলছে যে আগামী 48 ঘন্টা কিছু বৃষ্টিপাত হলে সেই ক্ষেত্রে নিম্নাঞ্চলের কিছু এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এখন পর্যন্ত বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই। শাহনাজ। জি এয়ার জুয়েল, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এয়ার জুয়েল। এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম থেকে গোলাম মাওলা সিরাজ। গোলাম মাওলা সিরাজ, বলা হচ্ছে যে উত্তরাঞ্চলের নদ নদীর পানির কমেছে, কি অবস্থা সেখানকার? শাহনাজ, কুড়িগ্রামের যে 4টি প্রধান নদ নদী ছিল ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা এবং গুপ্তমাঠ, 4টিরই কিন্তু পানি বেড়েছিল এবারে। গত 3 দিন ধরেই মূলত এই পানি বাড়ছিল আস্তে আস্তে, কিন্তু আজকে কিন্তু দুটো নদীর পানি কমতে শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত দুটি নদীর পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছে আমাদেরকে, আজকে সকাল থেকে বিকেল 3টা পর্যন্ত যে ধরলার যে আছে, ধরলার যে সদরের পয়েন্ট অর্থাৎ সদর ব্রিজ পয়েন্ট, এখানে 20 সেন্টিমিটার পানি বেড়েছে। অন্যদিকে ব্রহ্মপুত্রের যে চিলমারি পয়েন্ট রয়েছে সেই চিলমারি পয়েন্টে পানি বেড়েছে সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত 8 সেন্টিমিটার। আর অপরদিকে যদি বলি, তিস্তার কাউনিয়া পয়েন্টে আজকে সারাদিনে পানি কমেছে 11 সেন্টিমিটার এবং দুধকুমারের পানি সকাল থেকে বেলা 12টা পর্যন্ত বাড়লেও 12টার পর থেকে কিন্তু কমতে শুরু করেছে। 3টা পর্যন্ত সেখানে 6 সেন্টিমিটার পানি কমেছে। এই অঞ্চলে বৃষ্টির যে সম্ভাবনাটা ছিল সেটি যেহেতু দুদিন ধরে বৃষ্টি তেমন হচ্ছে না, ফলে পানি আর বাড়ার সম্ভাবনা
খুব একটা নাই এমনটাই কিন্তু বলছে পানি উন্নয়ন বোর্ড। তবে যেহেতু উজানে এখন পর্যন্ত ভারী বৃষ্টি হচ্ছে, মাঝে, মাঝে হচ্ছে, ফলে উজানের যে ঢল সেটি অব্যাহত থাকতে পারে। ফলে এই আরো আগামী ২ দিন কিন্তু পানি উঠানামার মধ্যেই থাকবে। এমনটাই কিন্তু বলছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। তবে এই পানি বাড়া কমার মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় ভাঙনের খবর পেয়েছি আমরা। যদিও স্বল্পমেয়াদী সেই বন্যার খবরটি এখন আসলে বলছে পানি উন্নয়ন বোর্ড নাও হতে পারে, আবার হতেও পারে এমন একটা শঙ্কার মধ্যে রয়েছে। তবে ভাঙন বেড়েছে বেশ কিছু জায়গায়। শাহনাজ। জি, গোলাম আল সিরাজ, আপনাকে ধন্যবাদ। এবার লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল। মাহফুজ বকুল, লালমনিরহাটের নদ নদীগুলো কি অবস্থা, কি পরিমাণ পানি কমেছে? শাহনাজ, কালকে কিন্তু তিস্তার পানি বেড়েছিল। তিস্তা সহ ধরলা, দুধকুমার, স্বর্ণামতি যে নদ নদীগুলো রয়েছে এগুলোর পানি গতকালকে বৃদ্ধি পেয়েছিল এবং ডালিয়া পয়েন্টে 15 সেন্টিমিটার নিচে প্রবাহিত হলো। আজকে কিন্তু একবারই সর্বশেষ যেটি তথ্য যে 59 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তিস্তার পানি কিন্তু একবারই নেমে গেছে। আমি যে জায়গাটি রয়েছি এটি কিন্তু স্বর্ণামতি নদী, এটি তিস্তার একটি শাখা নদী। এর উৎপত্তিও তিস্তায় এবং এটাই পতনও হয়েছে তিস্তায়। গতকালকে কিন্তু এই এলাকার যে পিছনের জায়গাগুলো রয়েছে সেটি কিন্তু সেটি কিন্তু এই যে পিছনের ধান ক্ষেত থেকে শুরু করে সবগুলো ডুবে ছিল গতকালকে হঠাৎ পানিতে। এতে কিন্তু কৃষকরা যারা ছিল তারা কিন্তু দুশ্চিন্তায় পড়েছিল এবং এক রাতের মধ্যে সেই পানিগুলো নেমে গেছে। এখন কিন্তু এই শাখা নদী স্বর্ণামতি নদী এখানে পানি নেই বললেই চলে। তিস্তার চিত্র আমরা কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করেছিলাম। তিস্তার চিত্র কিন্তু অনেকটা একই। তিস্তার যে চরাঞ্চল রয়েছে, বিস্তীর্ণ চরাঞ্চল, সেখানে পেটে কিন্তু পানি ভরপুর হয়ে গিয়েছিল। আজকে কিন্তু সেই পেটেও বিভিন্ন জায়গায় ছোট ছোট চর জেগে উঠেছে। অর্থাৎ তিস্তাকে যেহেতু আমরা ফ্লাশি নদী বলি, এটা বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে। এই চরাঞ্চলগুলোতে যখন পানি একবারে নেমে যায় তখন পুরো চরাঞ্চলে কিন্তু পানি ছড়িয়ে যায়, যার কারণে দ্রুত পানিগুলো আসলে কমে যায়। এরকম একটা তিস্তাকে নিয়ে আসলে সবসময় এই ধারণাটা রয়েছে বিশ্লেষকদের। যার কারণে পানি কিন্তু একদিনে পুরোপুরি নেমে গেছে, যার ফলে এই শাখা নদী থেকে শুরু করে তিস্তার আশেপাশে যে নিম্নাঞ্চলে যে পানি জমাট বাঁধা ছিল গতকাল সেই বৃষ্টি এবং উজানের ঢলের কারণে, সেটি কিন্তু আর এই মুহূর্তে নেই, এখন নেই। এবং কৃষকরা যে দুশ্চিন্তা করেছিলেন সেই দুশ্চিন্তাও কিন্তু নেই। যদিও বা পাউবো বন্যা পূর্বাভাস সতর্কীকরণ জানিয়েছিল যে আগামী 24 ঘন্টায় উজানে ভারী একটি ঢল আসতে পারে। পাশাপাশি আবহাওয়া অফিস কিন্তু বলেছিল, আজকেও কিন্তু বলেছে যে আজকে সন্ধ্যার পর থেকে বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি আসলে আজকে রাত্রে বৃষ্টিপাত হয় অথবা উজান থেকে ভারী ঢল আসে তাহলে হয়তোবা আবার একটা বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। আর এখন পর্যন্ত কিন্তু সেই পরিস্থিতিটা নাই। আমরা যতটুকু দেখতে পেয়েছি যে আসলে বন্যা, দুর্ভোগ, ভাঙন এগুলো কিন্তু এখন পর্যন্ত নেই। হয়তোবা যদি ঢল আসে, বৃষ্টি আসে তখন হয়তো পানি বৃদ্ধি পাবে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে লালমিয়াটের নদ নদীর পানি বৃদ্ধির সবশেষ আনাজ। জি, মাহফুজ বকুল, আপনাকে ধন্যবাদ। বৃষ্টি না থাকাতে উত্তরাঞ্চলে তিস্তা সহ বেশ কিছু নদ নদীর পানি কমেছে, এ নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।